এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জনাব জালালুল আজিম স্যার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অল দ্য সুপারস্টার্স যারা ব্যাংকের থেকে আসছেন, এবং সেই সাথে আমাদের প্রগতি লাইফের ব্যাংক ইন্স্যুরেন্স টিম, আমি সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি, নিজেকে গর্বিত মনে করছি। এইটা আমি একটু সময় নিয়ে হয়তো এটা কথা বলবো। ব্যাংক ইন্স্যুরেন্স যখন চালু হয় তখন একটা ক্যাপিং বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া ছিল যে 3টার বেশি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে করা যাবে না, এবং একইভাবে আমাদের রেগুলেটরের গাইডলাইন থেকেও ছিল যে 3টা ব্যাংকের বেশি করা যাবে না। তো প্রথম চ্যালেঞ্জটা ছিল যে আসলে পার্টনার সিলেকশন, কারণ যদি ভালো পার্টনার না হয় তাহলে সমস্যা সবার জন্যই। তো আমি সার্চ করতেছিলাম ভালো ব্যাংক, যদিও ব্র্যাক ব্যাংকের সাথে প্রগতি লাইফের সম্পর্ক কিন্তু অনেক দিনের থ্রু এসএমই, এবং একটা সময় আপনাদের এমপ্লয়ীদের যে গ্রুপ লাইফ হেলথ ইন্স্যুরেন্স, এটাও দীর্ঘ সময় প্রগতি লাইফ আপনাদেরকে সেবা দিয়ে আসছেন, এবং আমার জানা মতো অত্যন্ত সন্তুষ্টির সাথে আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করেছি। বাট তারপরেও ব্যাংক ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি আপনাদের ব্যাপারটায় খুব সাহস পাচ্ছিলাম না আর কি। তো একদিন মাহবুব ভাই আমার এক কলিগের থ্রুতে আমার কাছে আসলেন আমার অফিসে, এবং আমাকে অ্যাপ্রোচ করলেন যে আমরা চাই যে প্রগতি লাইফ আমাদের পার্টনার হোক। তো আমি তার কিছু রিজার্ভেশনের কথা আমি বললাম। উনি বললো যে এটা নিয়ে আপনি চিন্তা করেন না, লেট আস স্টার্ট। ফাইন, তাৎক্ষণিক আমি তাকে সিদ্ধান্ত দিয়ে দিলাম যে লেট আস গো, আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, উই অ্যাগ্রিড, আমরা শুরু করলাম। এই জন্য মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্র্যাক ব্যাংকের মতো বৃহত্তম একটা ব্যাংকের সাথে আমরা প্রগতি লাইফ পার্টনারশিপ করতে পেরেছি, এবং আপনাদের মাধ্যমে আমরা, যদিও শুরুটাতে একটু সময় লেগেছে, বাট খুব কম সময়ের ভিতরেই এই ক্যাম্পেইনটাকে অত্যন্ত সার্থকতার সাথে আপনারা কিন্তু নিয়ে এসেছেন, যার জন্য আমি মনে করি যারা উপবিষ্ট আছেন এবং আপনাদেরকে যারা সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন, তাদের প্রত্যেককেই প্রগতি লাইফের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমি আশা করি যে ভবিষ্যৎ, যে 26-এর কথাটা বললেন, আমার মনে হয় 5 বছর লাগার কোনো কারণ নাই। আমরা যদি যে সমস্ত দেশে ব্যাংক ইন্স্যুরেন্স অত্যন্ত সাকসেসফুল, আমি সেই হিস্ট্রিতে যাচ্ছি না, আমি যদি আমার পার্শ্ববর্তী দেশের কিয়েতে চলে যাই, সেখানেই দেখা যাবে যে তাদের কিন্তু খুব অ্যাগ্রেসিভ গ্রোথ নিয়ে ব্যাংক ইন্স্যুরেন্স আগাচ্ছে। এবং আমি কিছুটা সময় বিদেশে ছিলাম, এবং আপনারা হয়তো নামটা শুনবেন, বার্কলেস ব্যাংকের আমার একটু স্বল্প কাজের অভিজ্ঞতা আছে। সেখানে কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাকাউন্টস ওপেন থেকে আরম্ভ করেই ব্যাংক ইন্স্যুরেন্সটাকে এমনভাবে ইনবিল্ড করা ছিল যে গ্রাহক বুঝতে পারতো না যে সার্ভিস আসতো সেই ব্যাংক থেকে, 1 পয়েন্ট সার্ভিস থেকে, কিন্তু বিহাইন্ড দ্য সিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পার্টনার ছিল বিভিন্ন ধরনের প্রোডাক্টের সংশ্লেষণে। তো আমি মনে করি আপনাদের যে ব্রাঞ্চ নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক, সেই সাথে যত ধরনের এসএমইর একটা বড় সেগমেন্ট আপনাদের আছে, প্রত্যেকটার সাথেই আমরা দুটোভাবেই চিন্তা করতে পারি। একটা তো হলো রিটেল 1-to-1 আপনাদের ক্লায়েন্ট বেস, পাশাপাশি যে সমস্ত প্রোডাক্টগুলো আপনারা দেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইন্স্যুরেন্স ইনবিল্ড করা যেতে পারে। সেখানে ব্যাংক যেরকম, যেমন আমি যদি লোনের কথা বলি, ব্যাংক যেরকম এই লোনের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে যে যিনি লোন নিচ্ছেন, খোদা না করুক তার কিছু হলে ব্যাংকের লোন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি আপনাদের আরও বেশি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য বা ক্লায়েন্টকে লয়াল রাখার জন্য সব ধরনের প্রোডাক্টের সাথে কিন্তু অত্যন্ত কম প্রিমিয়ামে ইন্স্যুরেন্স ট্যাগ করা যেতে পারে, এবং এটার বেনিফিট সবাই পাবে। এবং এর মাধ্যমেই একটা সময় কিন্তু আমরা ইন্স্যুরেন্সের যে ইমেজটাকে আমরা ভালো করতে পারব। এটা সত্য, আমার স্বীকার করতে কোনো রকম দ্বিধা নেই যে আমাদের দেশে ব্যাংকের যত ভালো ইমেজ,
ইন্স্যুরেন্সের ঠিক রিভার্স। এইটা একটা সুযোগ হলে এই ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে পারি, এবং সেই সাথে আমি আপনাদেরকে নিশ্চয়তা বিধান করতে পারি, এই গ্যারান্টি দিতে পারি যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড বা ম্যানেজমেন্ট আমরা আপনাদের মাধ্যমে যে কমিটমেন্টটা করা হচ্ছে গ্রাহকদের কাছে, সেইটা ইনশাল্লাহ সেখান থেকে কোনো রকম এদিক সেদিক হবে না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি, যার ফলে আপনাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। কারণ আমরা কমিটমেন্টটা বড় জিনিস, যে কারণে আমি এটা আরও আগে করার কথা ছিল, হয়তো ভেন্যুর একটা ক্রাইসিস চলতেছে এই জন্য, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কমিটমেন্ট যেটা আমরা করব সেটা ফুলফিল করতে হবে, এবং যত কুইকলি সম্ভব। কারণ নগদ একটা জিনিসের অন্যরকম মজা আছে আর কি। তো ভালো লাগলো যে আপনারা এটা তাড়াতাড়ি করতে পারলাম। ভবিষ্যতে আরও অনেক বড় আকারে করার ইচ্ছা আমাদের আছে, এবং যেটা বলেন সস্ত্রীক, এটাও আমরা আপনাদেরকে বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা 26-এর মাধ্যমেই, এই 26-এর কর্মকাণ্ডের মাধ্যমে আমরা করব। কারণ একটা বড় জিনিস হলো আমাদের যারা এই অর্ধাঙ্গিনী যারা থাকেন তাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে আমাদের সাকসেসের পিছনে। যদি তাদেরকে একটু এই ধরনের প্রোগ্রামে আনা যায়, তাদেরকে যদি একটু ইনসেন্টিভাইজ করা যায়, তাহলে দেখা যাবে যে আপনার ড্রাইভ দেওয়ার পিছনে তাদের একটা রোল থাকবে আর কি। এটা আমার অতীত অভিজ্ঞতা আমি দেখেছি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তো সেই জিনিস আমরা করব। পাশাপাশি আমার ব্যাংক ইন্স্যুরেন্স হেড আসার আগে বলতেছিলেন যে স্যার আপনি কিন্তু এই 26-এর যে আমাদের এটা হচ্ছে, এটাতে যাতে সবাই খুব আগ্রহী হয়, একটু আকর্ষণীয় কিছু বলবেন। তো সেই জন্য আমার ইচ্ছা হলো যে আগামীতে হয়তো আমরা ইউরোপের কোনো কান্ট্রিতে আমরা কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব। সেখানে আপনারা যেরকম থাকবেন আরও বড় আকারের, আপনাদের সিনিয়র ম্যানেজমেন্ট অবশ্যই থাকবেন, আর 2-1 তো পদাধিকার বলেই যেতে হবে সেখানে। যেমন এমডি সাহেব তো না করতে পারবেন না এই প্রোগ্রামে গেলে, ওনাকে অ্যাডিশনাল এমডি সাহেব না করতে পারবেন না। তো আমরা আরও অনেক সুন্দর পরিবেশে যাতে ভবিষ্যতে আমরা করতে পারি, এবং যে প্রজেকশনগুলো মাহবুব ভাই দেখাইলেন এটা কোনোটাই কিন্তু অতিরঞ্জিত নয়, এটা সম্ভব। 2-1টা জিনিস আমি একটু বলে দেয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটু শেয়ার করি। ইন্স্যুরেন্সটাকে আমরা কিন্তু খুব পজিটিভলি নেই না। আমার ইন্স্যুরেন্স কেরিয়ার শুরু হয় 94-এ একটা বিদেশি কোম্পানির থ্রুতে। 2টো ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি জয়েন করি সেখানে। কিন্তু 1.5 বছর আমি ইন্স্যুরেন্স বিশ্বাস করতাম না। আমাকে সেলস ফোর্স এসে বলতো যে স্যার আপনি তো অনেক নেটওয়ার্ক আছে, একটু রেফারেন্স দেন না। তাই মধ্যে রাখা মিয়া ইন্স্যুরেন্স, আমি চাকরি করে টাকা পাওয়ার জন্য না, এই 2 নম্বরের জিনিসে আমি আমার লোককে ধরাবো না। বাট একটা ঘটনা আমার ইন্স্যুরেন্সের প্রতি ইমান আনা বলেন বা বিশ্বাস করাইলাম। সেটা ইয়াং জেনারেশন চিনবেন না, আমাদের সময় আমাদের বয়সী যারা তারা চিনবেন, আমি নাম বলতেছি না, কিন্তু একজন খুব প্রমিনেন্ট অ্যাক্টর ছিলেন, টিভি নাটক করতেন। উনি বিয়ে করেছিলেন একজন ইন্ডিয়ান ভদ্রমহিলাকে, যখন উনি পুনাতে একটা ট্রেনিংয়ে গেছিলেন সেই পাশে। সেই ভদ্রমহিলা ছিলেন বেসিক্যালি লয়ার, কিন্তু যেহেতু উনি বাংলাদেশে চলে আসছিলেন, উনি ল প্র্যাকটিস করতে পারতেন না। উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিংয়ে ছিলেন। ওনার একটাই ছেলে ছিল, এবং আমার একজন এজেন্ট সেই বাচ্চার জন্য একটা শিক্ষা বীমা দিয়েছিলেন। আল্লাহর ইচ্ছা, পলিসি করার 7 মাসের মাথায় সেই অ্যাক্টর মারা যান। তো তখন তার ক্লেমের জন্য আমি ক্লেম সেলের ম্যানেজার ছিলাম, কাস্টমার সার্ভিসের ম্যানেজার ছিলাম। সেই ভদ্র মহিলাকে নিয়ে আসলেন যিনি মারা গেছেন, তার ভাই। উনি আবার আইবিএতে আমার ব্যাচমেট ছিলেন। তো উনি আমাকে দেখে বললেন যে ভাই আপনি আসেন, আমার আর টেনশন নাই, এই যে আমার ভাবি এই ক্লেমটা যা করার করে দিয়েন আর কি। তো আমরা খুব কুইকলি ক্লেমটা সেটেল করলাম। সেটেল করার পরে এটার বেনিফিটটা ছিল, আমি বলতেছি অ্যারাউন্ড 86-এর কথা বলতেছি, কিন্তু আজকে পলিসির বেনিফিটটা ছিল এরকম যে প্রত্যেক মাসে এই বাচ্চাকে আমরা 2000 টাকা করে দিব, যতক্ষণ পর্যন্ত এই ছেলে 18 ইয়ার্স না হচ্ছে। আর 18 ইয়ার্স হওয়ার পরে তখন এটার ভ্যালু অ্যারাউন্ড 5 লাখ টাকার মতো দাঁড়ায়, যেটা আমরা দিয়ে দিব। অথচ মাত্র 13,000 কত টাকা প্রিমিয়াম দিয়েছিলেন উনি।
তো এই ক্লেমটা দিতে গিয়ে আমার ইন্স্যুরেন্সের প্রতি বিশ্বাস আসে। তখন দেখলাম যে আসলে ওই ভদ্রমহিলাও পরে স্বীকার করলেন যে দেখেন আমি তো আমার দেশ থেকে চলে আসছি, এবং আমি যতটুকু আন্দাজ করতে পারি ওইটার কারণে হয়তো সামহাও ছেলে পক্ষের আত্মীয় স্বজনও তাকে খুব একটা পরবর্তীতে একসেপ্ট করে নেই হয়তো ওই ঘটনার পরে, আমি কিন্তু আর তাদের খোঁজ খবর নিতে দেখি নেই। তো উনি বললেন যে দেখেন এই মান্থলি 2000 টাকা তখন ইংলিশ মিডিয়ামে পড়ানো যায়, অ্যারাউন্ড 86-এর কথা যেটা বলতেছি, এবং পরবর্তীতে যখন এই টাকাটা হইলো সেটা দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল এই ছেলেটাকে পড়ার জন্য। তো এই জিনিসটা এনশিওর করতে পেরেছিল কিন্তু একটা ইন্স্যুরেন্সের পলিসি, সেখান থেকে আসে। আরেকটা ঘটনায় চট্টগ্রামে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘটনায় বলছি। একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল, আমি বলতেছি এটা 96-এর দিকে অ্যারাউন্ড কথা। ওনার ওই ব্যাংকে টাকা ছিলেন প্রায়, যদিও বিজনেসম্যান ক্যাশ টাকা থাকে না, 8 কোটি টাকা ছিল ওখানে। তো এটা তো এক রাতের মধ্যে আর ভ্যানিশ হয়ে গেল আর কি। উনি ফ্যাক্টরি রান করাইতে পারতেছিলেন না, সামাও সেখান থেকে দেখলাম উনি হার্ট অ্যাটাকে একসময় মারাই গেলেন আর কি। তো ওনার প্রায় অ্যারাউন্ড 2 কোটি টাকার মতো ইন্স্যুরেন্স করা ছিল। তা আমরা ক্লেমটা সেটেল করলাম খুব কুইকলি। তখন আমরা চাইলাম, ওনার ওয়াইফকে বললাম যে আমরা একটু এইটা প্রকাশ করতে চাই, মানে পত্রিকায় দিতে চাই যে একটা বড় একটা ক্লেম দিলাম আমরা। তো উনি বলেন দেখেন দিতে পারলে আমি খুশি হইতাম, কিন্তু এইটা দিতে পেলে যেটা হবে, আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, ইন্ডাস্ট্রিটা অলমোস্ট বন্ধ হয়ে আছে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে চালু করা। এখন ব্যাংক আমাকে বলছে যে আমি সাপোর্ট দিতে পারি, কিন্তু ইনিশিয়াল আপনার কিছু টাকা লাগবে। তো তখন 96-এ 2 কোটি টাকা, এটাও কিন্তু অ্যামাউন্ট একদম খারাপ না। তো বললো এই টাকা নিয়ে গিয়ে আমি যখন করলে তখন ব্যাংক আমাকে বলছে যে বাকি কিছু সাপোর্ট দিয়ে আপনার ইন্ডাস্ট্রি। তাইলে দেখেন উনি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার টাকার অভাব ছিল না, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে এই ইন্স্যুরেন্সের টাকাটাকেই কিন্তু তার ফ্যামিলি এটাকে আবার ঘুরায় ফেলেন। তো এই দুটো ঘটনার পরে আসলে কিন্তু আমি ইন্স্যুরেন্সের প্রফেশনে থাকলেও প্রথম 1.5 বছর আমি কিন্তু ইন্স্যুরেন্স বিশ্বাস করতাম না, তারপরের থেকে বিশ্বাস করা শুরু করলাম, এবং এরপরের থেকে মানুষকে বলা শুরু করলাম যে না আপনার দরকার আছে এখানে। তো আমি ঘটনাটা এই জন্য বললাম, আমি নিশ্চিন্ত আপনাদের অনেকেই যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকেই ইন্স্যুরেন্সের প্রতি বিশ্বাস করেন না। তো এই জন্য আপনাদের আমার রিকোয়েস্ট থাকবে যে একটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আপনাদের। আপনারা ব্যাংকার, ব্যাংক ভালো জিনিস, একদম এস্টাবলিশড বাংলাদেশে ব্যাংক ছাড়া চলবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের যেহেতু রয়ে গেছে, আপনি যদি একটু পজিটিভ মাইন্ডসেটটা চেঞ্জ না করেন তাহলে কিন্তু এখানে অতটা ভালো করা যাবে না। এবং আপনাদের মাইন্ডসেটটা যখন চেঞ্জ হবে, আপনাদের মাধ্যমে আপনাদের সাথে যারা কাজ করেন, আপনাদের আন্ডারে যারা কাজ করেন, তাদেরকে এই যে ট্রেনিং এই জিনিসগুলো করতে পারবেন। যখন উনি বিশ্বাস করবেন একটা প্রফেশনকে, বা ইন্স্যুরেন্স আপনাদের সেল করতে হবে, যখন এটা মনের থেকে বিশ্বাস করবেন তখন এই কাজটা যেভাবে এনজয় করবেন। আর যদি বিশ্বাস না করেন, চাপায়ে দিলে আপনি কিছু করবেন কিন্তু জিনিসটা এনজয় করবেন না। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যে ফিউচারে আমিও হয়তো আপনাদের মাঝে বিভিন্ন এরিয়াতে ট্রেনিংয়ে যাব, আপনাদের সাথে আরও ডিটেল কথা বলবো। আসলে ইন্স্যুরেন্স দরকার আছে। দুর্ভাগ্যবশত আমরা হয়তো কিছু কিছু কোম্পানির জন্য এর ইমেজটাকে আমরা নষ্ট করেছি, কিন্তু এদিক দিয়ে অন্তত প্রগতি লাইফ একটা ব্যতিক্রমী কোম্পানি। আপনারা ভালো একটা পার্টনার, আমি আপনাদের বলছি যে আপনাদের সাথে, আপনারা অনেক বড় ব্যাংক, আপনাদের যথেষ্ট ভালো ইমেজ। পাশাপাশি প্রগতি লাইফকে আপনারা যে পার্টনার হিসেবে সিলেক্ট করেছেন, আমি বলবো এটা ভুল করেন নাই। এটা আমরা ইকুয়ালি আপনাদের সেই কনফিডেন্স লেভেলটাকে আমরা রাখবো, এবং তার একটা ছোটোখাটো প্রমাণ হলেও কিন্তু আমরা রেখেছি আপনাদের মাধ্যমে। এবং আমরা যাচ্ছি যে আরও বিশেষ করে ধরেন ডেথ ক্লেম খুব বেশি হয় না আমাদের, অ্যাজ পার আওয়ার স্ট্যাটিস্টিক্স 1.5 থেকে 2% লোকে ডেথ ক্লেম হিসাবে সেটেল করি আমরা। আসল চ্যালেঞ্জ হলো যখন এই পলিসিগুলো ম্যাচিউর করবে তখন তার টাকা দেওয়ার। আমি কিন্তু একটা গ্যারান্টি আপনাদের দিয়ে যাচ্ছি, যেদিন এই পলিসি ম্যাচিউর করবে বাট পার্ট ম্যাচুরিটির টাকা পাবে, তার পরের দিন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এইটা আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারেন, কোনো পেপারস লাগবে না। এটা এখন পর্যন্ত আমরা পলিসি ডকুমেন্ট নিতাম,
একটা রিলিজ ভাউচার সই করে নিতাম, বাট ফর দি ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে আমি শুরু করলাম যে এখানে আমি কোনো পেপারস নিব না, যে অ্যাকাউন্ট থেকে তার টাকাটা আসতেছে আমার এখানে এক্স্যাক্টলি যেদিন তার ডিউ হবে তার পরের দিন তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এবং তখন দেখবেন যে আপনাদেরকে মানুষ কিভাবে রেসপেক্ট করে, আপনাদের প্রতি কনফিডেন্স লেভেলটা কিভাবে আসে, কারণ ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্ট তো আপনারা, অনেকে জানবেও না আপনারা আসলে কার সাথে পার্টনারশিপটা করেছেন। তো সেই জিনিসটাই কিন্তু আমরা চলে আসছি অটোমেশনে, আমরা অলরেডি বলে দিছি যে আমরা এইভাবে করব। আরও পরিকল্পনা আপনারা দেখলেন, সেখান থেকে আমরা অনেক কিছু যতটুকু সিমলেস করা যায় সেই জিনিসটা আমরা করব। আর পরবর্তীতে যেটা আমি প্রথম বললাম যে মাইন্ডসেট চেঞ্জ করা, ইন্স্যুরেন্সটাকে বিশ্বাস করা, ইন্স্যুরেন্স ভালো জিনিস, ভালো পার্টনারের সাথে আছেন এটাকে মনে প্রাণে বিশ্বাস করা। সেকেন্ড হলো আমি যেটা বলি যে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে এবং মানুষের ইন্স্যুরেন্স নিডটা কখন। আমি যেটা বলি যে একটা মানুষের লাইফ সাইকেলে 4 থেকে 5 ধরনের ইন্স্যুরেন্স প্ল্যান প্রয়োজন। একজন যখন তার কেরিয়ার শুরু করে, একটা ইয়াং ছেলে পেলে এখনো বিয়ে করে নেই ধরেন, তাকে আমাদের একটা 6 কিস্তি বীমা আছে যেটা 2 বছর পর পর 10% করে টাকা সে পায়। যদি এই প্রোডাক্টটা তাকে বলেন যে তোমার একটা সেভিংস করা দরকার, তুমি একটা কেরিয়ারে ঢুকছো চাকরি বা বিজনেসের, তুমি এই ধরনের একটা পলিসি করো, 2 বছর পর পর তুমি টাকা পাবা। 2 বছর পর পর টাকার প্রথম কারণ হলো ওই তার কনফিডেন্স লেভেলটা, টাকা পাওয়া যায়। আগের পলিসিগুলো ছিল 10 বছর 15 বছর পরে, এত লম্বা সময় বিশ্বাস রাখা খুব কঠিন। 2 বছর পরে যখন কম হয় বাট যার টাকাটা যদি স্মুথলি পায় তখন তার বিশ্বাসটা আসে। পাশাপাশি কোনো কারণে যদি মনে করেন তার প্রিমিয়াম দিতে একটু সমস্যা হয় তখন এই টাকা দিয়েই কিন্তু করতে পারে। অর্থাৎ যখন একদম শুরুতে আমরা এই 6 কিস্তি বিমার পলিসিটা আপনারা চিন্তা করতে পারেন একজনকে ফোর্স সেভিংসের দিকে চিন্তা করে নিয়ে যাও। তারপরে যখন সে যাকে পলিসি করাবেন, যদি রিলেশনশিপ, যে কোনো সেলসের ক্ষেত্রে রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন, এখানেও তাই। তো যাকে একটা পলিসি করালেন তার যদি রিলেশনশিপ ঠিক থাকে, তার কয়েক বছর পরে একটা বিয়ের জন্য সে প্রস্তুতি নেয়। এই সময় আমাদের একটা অপরচুনিটি আসে, সেটাকে আমরা বলি দেনমোহর বীমা। আমরা অনেকেই জানি না বিয়ে করতে গেলে, আমার ক্ষেত্রেও তাই ঘটছে, বিয়ে করার সময় গয়নাগাটি এইসব কিনতে গিয়ে পকেট ফাঁকা। দেনমোহর একটা হয়েছে, এটার আমাদের ধর্মীয় ইম্প্যাক্ট আমি জানতাম না। পরবর্তীতে যখন জানলাম যে দেনমোহরের টাকা না দিয়ে বউকে টাচ করা যায় না, এটা আমরা অনেকেই জানি না। এটা কিন্তু একদম আমাদের ধর্মে খুব কঠিনভাবে বলা আছে। যারা জানেন তারা বউয়ের কাছে মাপ চান। আবার মুরব্বীরা শিখাইছে যে পয়লা রাতেই বিলাই মারতে হবে। এখন যদি বউয়ের কাছে মাপ চান দেওয়ার মোহনের জন্য, তো বিলাই আর মারবেন কি, নিজেই তো বিলাই হয়ে যেতে হবে। তাহলে দেখেন তখন কিন্তু একটা সুযোগ আছে যে আপনি যদি একটা দেনমোহর বীমা তাকে দিয়ে দেন এবং বউরে বলা হয় যে দেখো টাকা পয়সা তো পকেট ফাঁকা হয়ে গেছে তোমার গয়নাগাটি কিনতে, কিন্তু এই কাগজটা দিলাম, আমি বেঁচে থাকলে তুমি এর থেকে বহু গুণে দেনমোহর পাবা, কিন্তু যদি খোদা না করে কিছু হয় এই কাগজটা দিলে ব্র্যাক ব্যাংক তোমাকে আমার দেনমোহরের টাকাটা শোধ করে দেবে। তাহলে দেখেন একটা সাইকেলে গিয়ে আপনি তাকে একটা পলিসি দিতে পারেন। থার্ড আসে বাচ্চা যখন হয়। এখানে যাদের বাচ্চা আছেন তারা জানেন বাচ্চার থেকে প্রিয় আর কেউ দুনিয়াতে নাই। তখন আপনি চিন্তা করা উচিত যে আমি যদি চোখ বন্ধ করে ফেলি যে দুনিয়াতে আমি নাই, বাচ্চার কি হবে। তাহলে দেন যে শিক্ষা বীমার কথাটা বললাম, যদি তাকে বলেন তাহলে তাকেও এই বাচ্চার ফিউচারটাকে এনশিওর করার জন্য শিক্ষা বীমা করা যায়। এবং এইটার জন্য আপনার পকেটের কোনো টাকা লাগবে না। ওই যে তাকে 6 কিস্তি বীমা করাইছেন, 2 বছর পর পর টাকা পাচ্ছে সে, এই টাকা দিয়ে কিন্তু তার প্রিমিয়াম করাইতে পারে। তারপরে যখন ধরেন 40-45 বছর হয়ে যায়, বাংলাদেশে আমরা যা খাই যা করি, যে বাতাস নিচ্ছি, কয়েকটা অসুখ ধরে নিতে পারেন যে আপনাকে ধরবি। তার জন্য হসপিটালে যাবেন। ইদানিং যাদের হসপিটালের অভিজ্ঞতা আছে তারা খুব ভালো করে বোঝেন। আমি জীবনে এই আমার এখন 63 ইয়ার্স রানিং, এই 63 বছর বয়সে প্রথম অভিজ্ঞতা আমার 2 ঘন্টার ইমার্জেন্সি একটা এভার কেয়ার হসপিটালে, আমার বিল গেছে 44,000 টাকা। এই জায়গায় আমরা কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আসছি। সো 40-45 পরে কিন্তু আপনারা চিন্তা করতে পারেন যে কার কখন অবস্থা হবে আমরা জানি না, তখন তার একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার। বাই দিস টাইম আপনার ওই 10 বছর 12 বছর মেয়াদী পলিসি কিন্তু ম্যাচিউর করে যাবে, সেখানে একটা ভালো টাকা পাবেন, সেই টাকা দিয়ে কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন।
তারপরে আসেন যখন অ্যারাউন্ড 50s দিকে আমরা আসব, আমাদের বেশিরভাগেরই 60 বছরের রিটায়ারমেন্ট যারা আমরা চাকরি করি, আপনাদেরও তাই, আদার দেন তারেক ভাই উনি 65, আমি আরেকটু লাকি, ইন্স্যুরেন্স আমরা 67, আদার দেন বাকি এমপ্লয়ীদের 60, তারপর তারা রিটায়ারমেন্টে যাবেন। রিটায়ারমেন্টে ইনকাম থাকবে না, কিন্তু টাকা আপনার খরচ হবে। তো তখন যদি আপনারা এই একটা পেনশন বিমার কথা চিন্তা করেন, তাহলে 60 বছর শেষ হওয়ার পরের থেকে আজীবন আপনি পেনশন পাবেন, এবং মিনিমাম আমাদের পলিসিটাতে মিনিমাম 10 ইয়ার্স গ্যারান্টেড, অর্থাৎ একজন পেনশন পাওয়া শুরু হইলে উনি যদি খোদা না করুক মারা যান, তার নমিনিকে আমরা রিমেনিং 10 ইয়ার্স পর্যন্ত পেনশন দেবো। আর উনি যদি 100 বছর পর্যন্ত বাঁচেন, 40 বছর পর্যন্ত মাসে মাসে আমরা তাকে পেনশন দিয়ে দিতে পারবো। এই যে দেখেন, একটা মানুষের লাইফ সাইকেলে এই 4 থেকে 5টা পলিসি দিয়ে তার প্রয়োজনগুলো আমরা মিট করতে পারি। আমি ইন্স্যুরেন্সের প্রয়োজনের ক্ষেত্রে একটা কথাই বলি, এটা বলি শেষ করে দিব আপনাদের সাথে, সময় বেশি নিব না যেহেতু আজকে উইকেন্ড। আমরা বলি লাইফ ইন্স্যুরেন্স, লাইফ LIFE, লাইফের মাঝখানে I আর F আছে, মানে ইফ। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তার জীবনে ইফ আছে, যদি আমি অসময়ে মারা যাই তাহলে আমার পরিবারের কি হবে, আমার বাচ্চার কি হবে। যদি আমি অ্যাক্সিডেন্ট করি, তাহলে আমার পঙ্গু হয়ে যাই, তাহলে আমার কি হবে। যদি আমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হইতে হয় বা জটিল রোগে আক্রান্ত হই, তাহলে আমার অনেক টাকা লাগবে, এই টাকা কোত্থেকে আসবে। আর যদি আমি এগুলা ঘটনার একটাতেও না পড়ে একটা সময় আমি বৃদ্ধ হব, তখন আমার এই ইনকাম থাকবে না, কিন্তু আমার জীবনটা বাকি কিভাবে চলবে। এর সব কিছুর সমাধান কিন্তু ইন্স্যুরেন্সে আছে। আমি একটা কথা বলি যে ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স করবেন মানুষের মৃত্যু ঠেকাইতে পারবে না, দ্যাটস ট্রু, কিন্তু একজনের মৃত্যুতে তার ফ্যামিলিতে যে ধরনের সাময়িক অসুবিধাগুলো হয় সেটা অতিক্রম করার পথ কিন্তু ইন্স্যুরেন্সের ভিতরে। এক্সাম্পল দিয়ে আমাদেরকে বলি যে দেখেন, ছাতা কিন্তু বৃষ্টি থামায় না, কিন্তু ছাতা থাকলে বৃষ্টিতে আপনি মুভমেন্ট করা আপনার জন্য সহজ হয়ে যায়। ইন্স্যুরেন্সটা এক্স্যাক্টলি তাই। তো যাই হোক, আজকে আর সময় নিব না, ভবিষ্যতে আপনাদের সাথে হয়তো আরও কথা হবে। আমিও 26-এ আমার যে ব্যাংক ইন্স্যুরেন্স টিম আছে, আপনাদের টিমের সাথে কথাবার্তা বলে বিভিন্ন এরিয়াতে কিছু কিছু ট্রেনিং প্রোগ্রাম হয়তো আমি অ্যারেঞ্জ করব। আমি চেষ্টা করব সেই জায়গাগুলোতে আমি নিজেও 2-3 ঘন্টা সময় দিতে আপনাদের সাথে, যাতে আপনাদের ইন্স্যুরেন্স সম্পর্কে ধারণা হয়। সবশেষে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে অ্যাটলিস্ট আমি আমার অর্গানাইজেশনে দেখি যে এমডি কোনোটা সিরিয়াসলি না নিলে, এমডি কোনোটা ইনভলভমেন্ট না হইলে সেটা আগায় না। সামহাও আমি দেখলাম যে দিক দিয়ে আমি তারেক ভাইকে কৃতজ্ঞতা জানাই, ওনার সাথে প্রথম দিনই যেদিন আমার কথা হয়, দ্বিতীয় আরেকদিন আমরা ক্লেম দিতে গেলাম। আমার বিশ্বাস উনি আন্তরিকভাবেই বিশ্বাস করেন এবং উনি খুব সিরিয়াসলি চান যে আপনাদের এই নতুন একটা ইনিশিয়েটিভ এটা খুব সাকসেসফুল হোক। একইভাবে আপনাদের সিনিয়র ম্যানেজমেন্টও চাচ্ছেন। আমাদের প্রগতির তরফ থেকে কোনো ধরনের কার্পণ্য নাই। আর পাশাপাশি যে জিনিসটা আপনাদের সিনিয়র ম্যানেজমেন্ট একটু দুঃখ প্রকাশ করে গেলেন, আমিও এটার সাথে বলি যে ব্র্যাক ব্যাংক যে কোনো এরিয়াতে ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স আমরা পাশাপাশি নাম, এখানে সেকেন্ড থাকবে, এটা আমি আপনাদের পার্টনার হিসেবে আমার কাছে খুব দুঃখের হবে আর কি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে 2026 সালেই আপনারা ব্যাংক অ্যাসুরেন্সে ফার্স্ট হয়ে প্রমাণ করে দিবেন যে আপনারা ব্র্যাক ব্যাংক সব দিক দিয়ে শ্রেষ্ঠ। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।